সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলুন শুরু করি অ্যামাজন রেইনফরেস্টের গভীর থেকে, ব্রাজিল ও ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি এমন এক অঞ্চল থেকে যেখানে পরিবেশ এতটাই কঠিন যে অধিকাংশ মানুষ সেখানে কয়েকদিনের বেশি টিকতে পারবে না। জঙ্গলের ঘন বৃক্ষচ্ছায়া ভেতরে আটকে রাখে দমবন্ধ করা গরম আর প্রায় 100% আর্দ্রতা। বিষাক্ত সাপ ডালপালা থেকে ঝুলে থাকে, হিংস্র শিকারীরা নিঃশব্দে শিকারের পিছু নেয়, আর রোগ ছড়ানো অসংখ্য পোকামাকড় অবিরাম আক্রমণ চালায়। তবুও ইয়ানোমামি জনগণ এখানে শুধু বেঁচে নেই, তারা সফলভাবে বিকশিত হচ্ছে। আর তাদের অভিযোজন ক্ষমতা সম্পর্কে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল তারা এই কঠিন পরিবেশকে শত্রু নয়, বরং নিজেদের ঘর হিসেবে গ্রহণ করেছে। সবচেয়ে অবাক করার বিষয় হল তারা প্রায় কোনো পোশাকই পরে না। এমন এক পরিবেশে যেখানে আমাদের অধিকাংশ মানুষ মাথা থেকে পা পর্যন্ত সুরক্ষামূলক পোশাকে নিজেকে ঢেকে রাখত, সেখানে তারা সাধারণত শুধু অলংকার স্বরূপ সুতার বন্ধনী বা খুবই সামান্য পরিধেয় ব্যবহার করে। তবে তাদের প্রকৃত বুদ্ধিমত্তা ফুটে ওঠে তাদের স্থাপত্যে। আর্দ্রতায় দ্রুত নষ্ট হয়ে যাওয়া আলাদা আলাদা ঘর তৈরির বদলে পুরো গ্রাম একসঙ্গে বসবাস করে একটি বিশাল বৃত্তাকার কাঠামোর মধ্যে, যাকে বলা হয় সাবনো। কল্পনা করুন তালপাতা দিয়ে তৈরি একটি বিশাল গোলাকার আশ্রয়স্থল যেখানে প্রায় 400 জন মানুষ একসঙ্গে বাস করতে পারে। মাঝখানের খোলা অংশ তাদের ঘন জঙ্গলের চাপ থেকে কিছুটা মুক্তি দেয় এবং পুরো কাঠামোটি একদিকে যেমন আশ্রয়, তেমনি অন্যদিকে একটি শক্তিশালী সামাজিক বন্ধনের প্রতীক। কয়েক বছর পর যখন তালপাতাগুলো পচে যেতে শুরু করে, তখন তারা সহজেই পুরো কাঠামোটি নতুন করে নির্মাণ করে। তাদের শিকারের পদ্ধতি নিখুঁত দক্ষতা ও প্রাণঘাতী নির্ভুলতার এক অনন্য উদাহরণ। তারা ফুকনি এবং কুরারে নামের একটি পক্ষাঘাত সৃষ্টিকারী উদ্ভিদের নির্যাসে ডোবানো তীর ব্যবহার করে শিকার করে। এই পদ্ধতিতে শিকার তাৎক্ষণিকভাবে মারা যায় না, বরং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, আর শিকারীরা ধৈর্যের সঙ্গে তার পিছু অনুসরণ করতে থাকে যতক্ষণ না সেটি সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে পড়ে। এই পদ্ধতি তাদের আহত শিকারকে বিশাল দূরত্ব পর্যন্ত অনুসরণ করার সুযোগ দেয়, যতক্ষণ না প্রাণীটি শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। একবার ভেবে দেখুন এর জন্য কতটা নিখুঁত দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন। এমন এক ভূখণ্ডে যেখানে কোনো স্থায়ী চিহ্ন নেই জিপিএস বা রাস্তা, সেখানে তারা বালিয়াড়ির পর বালিয়াড়ি পেরিয়ে মাইলের পর মাইল আহত প্রাণীর পিছু নিতে পারে এবং এমন সব ক্ষীণ পদচিহ্ন পড়তে পারে যা অন্য কারো চোখেই ধরা পড়বে না। তাদের ঐতিহ্যবাহী পোশাকও খুবই সামান্য, সাধারণত ছোট প্রাণীর চামড়া দিয়ে তৈরি, কারণ তারা বুঝে গেছে যে মরুভূমিতে যত কম বোঝা বহন করা যায় ততই ভালো। তাদের প্রতিটি অভ্যাস, প্রতিটি কৌশল এবং প্রতিটি অভিযোজন সরাসরি তাদের পরিবেশের সঙ্গে গভীর সম্পর্কের ফল। প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে তার সঙ্গে মানিয়ে চলার মধ্যেই তাদের বেঁচে থাকার রহস্য লুকিয়ে আছে। আপনার কি মনে হয় এমন পরিবেশে আপনি কতদিন টিকে থাকতে পারবেন? 1 দিনের জন্য 1 সপ্তাহের জন্য 2 আর 1 মাসের জন্য 3 লিখে কমেন্টে জানান। তবে যদি আপনি সত্যিই দেখতে চান মানুষ কিভাবে প্রকৃতির সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তাহলে আপনাকে দেখতে হবে ইথিওপিয়ার ডানাকিল ডিপ্রেশন। এই অঞ্চলটি যেন অন্য কোনো গ্রহের দৃশ্য। ফুটন্ত অ্যাসিডের কুণ্ড, জ্বলন্ত লাভার হ্রদ এবং রুক্ষ অদ্ভুত ভূদৃশ্যে ভরা। একে প্রায়ই পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থানগুলোর একটি বলা হয়, যেখানে তাপমাত্রা নিয়মিত হারে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এখানে দাঁড়ালে মনে হয় যেন একটি জ্বলন্ত ওভেনের দরজা খুলে তার ভেতরে প্রবেশ করা হয়েছে। তাপ শুধু আকাশ থেকেই নেমে আসে না, মাটি থেকে উঠে এসে চারদিককে এমনভাবে ঘিরে ফেলে যেন দম বন্ধ করা এক অদৃশ্য চাদর আপনাকে জড়িয়ে ধরেছে। ভূমি জুড়ে ছড়িয়ে আছে সালফারের স্তর, যা থেকে নির্গত হয় বিষাক্ত গ্যাস, আর মাটির নিচ থেকে অবিরাম ফুটতে থাকে অম্লীয় ঝর্ণা। পুরো দৃশ্যপটটি যেন অন্য কোনো গ্রহের পৃষ্ঠের মতো মনে হয়। তবুও আফার জনগণ এই কঠিন ভূখণ্ডকেই নিজেদের বাড়ি বলে। তারা শুধু এই অসহনীয় তাপ সহ্যই করে না, বরং এটিকে নিজেদের জীবিকার অংশ হিসেবেও ব্যবহার করে। অতিরিক্ত বাষ্পীভবনের কারণে তারা সরাসরি মাটির বুক থেকে বিশুদ্ধ লবণের স্তর উত্তোলন করতে সক্ষম হয়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের জীবন ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে আছে। সকালের প্রথম ভাগেই তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠার আগেই আফার খনি শ্রমিকরা কাজে নেমে পড়ে। তারা নির্দিষ্ট ছন্দে ঝুঁকে ঝুঁকে মাটিতে আঘাত করে এবং ক্রমশ বাড়তে থাকা প্রচণ্ড গরমের সঙ্গে যেন এক নীরব প্রতিযোগিতায় লিপ্ত থাকে। প্রতিদিন তাদের আজলাই উটের কাফেলাগুলো আমলে নামে পরিচিত ভারী লবণের খণ্ড পাহাড়ি অঞ্চলের দিকে বহন করে নিয়ে যায়।
একসময় এই লবণের স্ল্যাবগুলো পুরো ইথিওপিয়া জুড়ে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। তারা কুঠার দিয়ে হাতে বিশাল লবণের ব্লক কেটে টুকরো করে, তারপর সেগুলো উটের পিঠে বোঝাই করে বহুদিনের দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ে, যাতে এই গভীর ও দহন জ্বালা ভরা অঞ্চল থেকে বাইরে পৌঁছানো যায়। তাদের এই জীবনধারা প্রমাণ করে যে মানুষ কঠিনতম পরিবেশেও অবিশ্বাস্য ধৈর্য, পরিশ্রম ও অভিযোজন ক্ষমতার মাধ্যমে টিকে থাকতে পারে। তাদের সাংস্কৃতিক অভিযোজনও সমানভাবে বিস্ময়কর। তীব্র রোদ ও শুষ্ক বাতাস থেকে নিজেদের রক্ষা করার জন্য আফার পুরুষ ও নারীরা ঐতিহ্যগতভাবে চুলে সুবাক নামে পরিচিত মাখন ব্যবহার করে, যা মাথার ত্বককে আর্দ্র রাখে এবং কঠোর আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়। কিন্তু এই কঠিন পরিবেশেও তারা ফিমা নামে এক শক্তিশালী আতিথেয়তার নীতি মেনে চলে। আপনি যদি মরুভূমিতে তাদের অতিথি হন, তবে তারা নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলেও আপনাকে তাদের মূল্যবান পানির অংশ দেবে এবং আপনার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবে। প্রচণ্ড গরম, বিপদ ও বিচ্ছিন্নতার মধ্যে বসবাস করেও তারা মানবিকতা, উদারতা এবং পারস্পরিক সহযোগিতার যে উদাহরণ তৈরি করেছে তা সত্যিই অসাধারণ। আপনি কি মনে করেন আফার জনগণের মতো আপনি কি আতিথেয়পরায়ণ হতে পারতেন? হ্যাঁ, না? এখন চলুন সম্পূর্ণ বিপরীত এক প্রান্তে যাই। সাইবেরিয়ার টুন্ড্রার গভীরে অবস্থিত অইমিয়াকন, যা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থায়ীভাবে বসবাসযোগ্য স্থানগুলোর একটি হিসেবে পরিচিত। এখানে শীতকালে তাপমাত্রা নিয়মিতভাবে -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, আর রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ তাপমাত্রা ছিল -71 ডিগ্রি সেলসিয়াস। এমন চরম ঠান্ডায় খোলা ত্বক মাত্র কয়েক মিনিটেই জমে যেতে পারে, আর পলক ফেলতেও ধীরগতির ফলে চোখের ওপর বরফ জমে যাওয়ার মতো বিপদ তৈরি হয়। এত ঠান্ডায় পলকগুলো একে অপরের সঙ্গে পর্যন্ত জমে যেতে পারে। এই তাপমাত্রায় আপনার শ্বাস প্রায় সঙ্গে সঙ্গেই বরফে পরিণত হয়ে মাটিতে পড়ে যায়। ঘরের ভেতরে পাইপলাইন বসানো প্রায় অসম্ভব, কারণ পানি জমে পাইপ ফেটে যায়। তাই অধিকাংশ শৌচাগারই বাড়ির বাইরে তৈরি করা হয়। কল্পনা করুন, যখন বাইরে তাপমাত্রা প্রায় -70 ডিগ্রি, তখন শৌচাগারে যেতে বাইরে বের হওয়া কতটা কঠিন হতে পারে। মাটি স্থায়ীভাবে জমে থাকার কারণে এখানে চাষাবাদ করা সম্ভব নয়। তাই মানুষ প্রধানত হরিণ ও ঘোড়ার মাংসের উপর নির্ভরশীল খাদ্যাভ্যাসে বেঁচে থাকে। এখানকার একটি পরিচিত খাবার হলো স্ট্রোগানিনা, যেখানে জমাট বাঁধা কাঁচা মাছ বা মাংস খুব পাতলা করে কেটে খাওয়া হয়। এগুলো জমাট বাঁধা সাদা মাছের লম্বা টুকরো, যেগুলো আইসক্রিমের মতো বরফে জমিয়ে খাওয়া হয় এবং সাধারণত লবণ ও কালো মরিচে ডুবিয়ে গ্রহণ করা হয়। এখানে খাবার শুধু সংস্কৃতির অংশ নয়, বরং বেঁচে থাকার একটি অপরিহার্য উপায়, যা এই হাড় কাঁপানো ঠান্ডায় শরীরকে প্রয়োজনীয় চর্বি ও ক্যালোরি সরবরাহ করে। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, শীতকালে তারা তাদের যানবাহনের ইঞ্জিন সারাদিন চালু রাখে, কারণ বাইরে ইঞ্জিন বন্ধ করে দিলে সেটি সম্পূর্ণভাবে জমে যেতে পারে এবং বসন্ত না আসা পর্যন্ত আর চালু করা সম্ভব হয় না। পুরো শহরই এই চরম বাস্তবতার সঙ্গে নিজেদের জীবনকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। এভাবেই পুরো জীবন এই চরম বাস্তবতার চারপাশে ঘুরতে থাকে। গাড়িগুলো মাসের পর মাস একটানা চলতে থাকে, ফলে পরিবেশে এক অবিরাম ইঞ্জিনের গুঞ্জন তৈরি হয়, যা কখনো থামে না, যেন এই ঠান্ডার মধ্যেও জীবন জেগে আছে। আর প্রকৃত অর্থে বিচ্ছিন্নতার সবচেয়ে চরম উদাহরণ হিসাবে গ্রিনল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত ইট্টুকট্টরমিটের সঙ্গে আর কোনো জায়গার তুলনা চলে না। এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন বসতিগুলোর একটি, যা বছরের প্রায় 9 মাস সমুদ্রের বরফে ঘেরা থাকে। সবচেয়ে কাছের শহরও 800 কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। যখন সমুদ্রের বরফ মাসের পর মাস জাহাজ চলাচল বন্ধ করে দেয়, তখন তারা বাইরের বিশ্বের সঙ্গে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাত্র প্রায় 350 জন মানুষের এই ছোট সম্প্রদায়টি সম্পূর্ণভাবে প্রকৃতির কঠিন নিয়মের ওপর নির্ভর করে টিকে থাকে। এই ছোট্ট সম্প্রদায়টি অনেক দেশের একটি শহরের ব্লকের থেকেও ছোট। ইট্টুকট্টরমিট পৌঁছানো নিজেই একটি বড় অভিযান। আগে যেতে হয় আইসল্যান্ডে, তারপর একটি দূরবর্তী এয়ারস্ট্রিপে ছোট বিমানে যাত্রা, এরপর হেলিকপ্টার ভ্রমণ। এখানে পৌঁছানোর কোনো সড়ক পথ নেই, যা এই জায়গাকে বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত করে। তাদের রঙিন কাঠের বাড়িগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, ঐতিহাসিকভাবে প্রতিটি রং একটি নির্দিষ্ট উদ্দেশ্যের ইঙ্গিত দিত, যেমন বাণিজ্যের জন্য লাল, হাসপাতালের জন্য হলুদ এবং প্রশাসনিক ভবনের জন্য নীল। এই চরম পরিবেশে প্রতিটি রং, প্রতিটি কাঠামো ছিল বেঁচে থাকার বাস্তব প্রয়োজনের অংশ।
বরফপাতের সময় এই রঙগুলোই তাদের জন্য দিক নির্দেশনার মতো কাজ করে। এখানে স্লেজ কুকুরগুলো কোনো পর্যটন আকর্ষণ নয়, বরং জমাট জমির ওপর চলাচল ও বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি একটি পরিবহন মাধ্যম। তাদের খাদ্য সম্পূর্ণভাবে স্থানীয়, সিল, ওয়ালরাস এবং নারওয়াল শিকারের ওপর নির্ভরশীল। তবে এখানকার মানসিক চ্যালেঞ্জ অনেক সময় শারীরিক কষ্টের চেয়েও কঠিন হয়ে ওঠে, কারণ তাদের মেরু রাতের সময় টানা কয়েক মাস সম্পূর্ণ অন্ধকারে কাটাতে হয়, আবার তার পরের মাসগুলোতে থাকে মধ্যরাতের সূর্যের অবিরাম আলো। কল্পনা করুন 4 মাস ধরে একটানা ঘন অন্ধকারে থাকা, তারপর আবার 4 মাস ধরে সূর্য কখনো অস্ত না যাওয়ার মতো এক অস্বাভাবিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া। এখানে সূর্য কখনো পুরোপুরি অস্ত যায় না, ফলে সময় ও ঘুমের স্বাভাবিক ধারণা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এমন নীরবতায় দিন শুরু হতে পারে যেখানে আপনি ঠান্ডা বাতাসে নিজের শ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পান। শিশুরা এখনও বহুস্তর পোশাকে মোড়া অবস্থায় স্কুলে যায়, আর শিকারীরা তাদের স্লেজ প্রস্তুত করে হঠাৎ পরিবর্তনশীল বরফ পরিস্থিতি পরীক্ষা করে। জীবন চলতে থাকে, কিন্তু সবসময় প্রকৃতির দয়ার উপর নির্ভর করে। আর এখন আমরা যাচ্ছি এমন এক স্থানে যেখানে বাতাসই হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় শত্রু, পেরুর আন্দিজ পর্বতমালায় অবস্থিত লা রিনকোনাদা। লা রিনকোনাদা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5100 মিটার উচ্চতায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু স্থায়ী মানব বসতি। এই উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ আপনার অভ্যাসের তুলনায় প্রায় অর্ধেক হয়ে যায়, ফলে হৃৎপিণ্ড ক্রমাগত দ্রুতগতিতে ধড়ফড় করে, মাথা ভারী হয়ে আসে এবং প্রতিটি পদক্ষেপ এমন মনে হয় যেন আপনি কম অক্সিজেনের মধ্যে ডুবে যাচ্ছেন। তবুও 500রও বেশি মানুষ এই বরফে ঢাকা অনুর্বর ভূমিকে নিজেদের বাড়ি হিসেবে বেছে নিয়েছে, সবাই একই স্বপ্নে, সোনার খোঁজে। তাদের একটি অনন্য শ্রম ব্যবস্থা আছে যাকে বলা হয় কাচুরিও, যেখানে খনি শ্রমিকরা 30 দিন পর্যন্ত কোনো নির্দিষ্ট বেতন ছাড়াই কাজ করে, শুধুমাত্র পাওয়া সোনার ভাগের আশায়, কিছুই না। আর 31তম দিনে তারা যতটা আকরিক কাঁধে তুলে নিতে পারে সেটাই বহন করার অনুমতি পায়। এতে কখনো থাকতে পারে সোনার ভাণ্ডার, আবার কখনো হতে পারে সম্পূর্ণ মূল্যহীন পাথর। কল্পনা করুন অক্সিজেনের অভাবযুক্ত পরিবেশে 1 মাস ধরে কঠোর পরিশ্রম করা এবং নিজের পুরো শ্রমের ফল এমন এক জিনিসের ওপর নির্ভর করা যা আপনি একবারেই কাঁধে তুলে নিতে পারবেন। খনির ভেতরে তারা সাধারণ দেবতার পূজা করে না, বরং পাতাল জগতের শাসক এলটিও এর উপাসনা করে। খনি শ্রমিকরা তাকে কোকা পাতার নৈবেদ্য দিয়ে খনির ধস থেকে রক্ষা পাওয়া এবং সোনার শিরা পর্যন্ত পৌঁছানোর আশীর্বাদ প্রার্থনা করে। তারা শুধু কোকা পাতা নয়, বরং অ্যালকোহল ও সিগারেটও ভেট হিসেবে প্রদান করে। খনির সুড়ঙ্গগুলো তাদের মূর্তিতে সাজানো থাকে এবং প্রতিটি খনি শ্রমিক নিজের সঙ্গে নৈবেদ্য নিয়ে প্রবেশ করে। যখন আপনার জীবন পাহাড় কেটে তৈরি হওয়া অস্থির সুড়ঙ্গের উপর নির্ভরশীল হয়, তখন এটি আর কেবল কুসংস্কার থাকে না, এটি বেঁচে থাকার এক ধরনের বাস্তবতা হয়ে দাঁড়ায়। সুড়ঙ্গের মৃদু আলোয় শিংওয়ালা ও হাস্যোজ্জ্বল মূর্তিগুলো একই সঙ্গে স্বস্তি এবং ভয়ের উৎস হয়ে ওঠে, যেন তারা সেই মানুষগুলোর ওপর নজর রাখছে যারা প্রতিটি কুঠারের আঘাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলে কাজ করছে। তাদের টিকে থাকা অনেকাংশেই কোকা পাতার উপর নির্ভরশীল, যা উচ্চতার অসুস্থতা কমাতে, ক্ষুধা দমন করতে এবং জমাট বাঁধা শীতের মধ্যে শক্তি ধরে রাখতে সহায়তা করে। অক্সিজেনের ঘাটতিতে কুঠার চালানোর শক্তি পেতে তারা নিয়মিত কোকা পাতা চিবিয়ে যায়। কোকা ছাড়া তারা কয়েক ঘন্টার মধ্যেই দুর্বল হয়ে পড়তে পারে। এই উচ্চতায় এই পাতা সত্যিই জীবন ও মৃত্যুর মাঝখানের পার্থক্য তৈরি করে। এত বিপদের মাঝেও এখানে পরিবারও বাস করে। শিশুরা একই বরফ ঢাকা পথে হেঁটে স্কুলে যায়, যেখানে শিক্ষা ব্যবস্থাও অনেকটা সীমিত, আর তারা বড় হয় খনির কঠিন ও নিরবিচ্ছিন্ন জীবনের ছন্দের মধ্যে, যেখানে ভাগ্য, বিশ্বাস এবং অস্তিত্ব একসাথে জড়িয়ে আছে। আর যদি আপনার পাহাড়ে থাকা কঠিন মনে হয়, তাহলে কল্পনা করুন একটি সক্রিয় আগ্নেয়গিরির ভেতরে বসবাস করার অভিজ্ঞতা কেমন হতে পারে। চলুন কল্পনা করি এওগাশিমা, টোকিও থেকে প্রায় 358 কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি ছোট জাপানি দ্বীপ, যেখানে মাত্র প্রায় 160 জন মানুষ বসবাস করে। তারা এমন এক সক্রিয় আগ্নেয়গিরির ভেতরে বাস করে যা শুধু আগ্নেয়গিরির পাশে নয়, বরং একটি দ্বৈত ক্যালডেরার ভেতরে, মানে এক আগ্নেয়গিরির ভেতরে আরেকটি আগ্নেয়গিরি। 160 শতকে হওয়া শেষ বড় অগ্নুৎপাত পুরো দ্বীপকে খালি করে দেয় এবং বহু বছর এটি জনমানবহীন ছিল, যতক্ষণ না ধীরে ধীরে মানুষ আবার ফিরে এসে নিজেদের জীবন এই স্থায়ী ঝুঁকির মাঝেই গড়ে তোলে, যেখানে প্রতিটি দিনই পৃথিবীর গভীর শক্তির ওপর দাঁড়িয়ে কাটে। তাদের পায়ের নিচের মাটি যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে, তবুও তারা এই প্রাণঘাতী পরিবেশকে একটি খাদ্য সমৃদ্ধ স্বর্গে পরিণত করেছে। তারা আগ্নেয়গিরির প্রাকৃতিক ভূতাপীয় বাষ্কা ছিদ্রগুলো ব্যবহার করে শুধু পানি গরম করা নয়, বরং রান্নার কাজও করে। তারা আগ্নেয়গিরির শক্তি থেকে উৎপন্ন উষ্ণ বাষ্পে ডিম, আলু ও মাছ সেদ্ধ করে এবং সেই বাষ্পকে কাজে লাগিয়ে এমন এক মূল্য
মূল্যবান সামুদ্রিক লবণ তৈরি করে, যা পৃথিবীর আর কোথাও তৈরি করা সম্ভব নয়। তাদের প্রিয় স্থানীয় পানীয় হল আউচু, যা মিষ্টি আলু ও জব দিয়ে তৈরি এক ধরনের শক্তিশালী মদ। তাদের এই বিচ্ছিন্নতার কারণে প্রতিটি পরিবারই নিজেরাই মদ তৈরি করত, ফলে স্বাদ এক এক ঘরে এক এক রকম হতো। কিন্তু তারা এখানে থাকাকে কোনো বাধ্যবাধকতা হিসেবে নয়, বরং একটি সচেতন সিদ্ধান্ত হিসেবে বেছে নিয়েছে। তারা দারিদ্র্য বা পরিস্থিতির ফাঁদে আটকে থাকা মানুষ নয়, ইচ্ছা করলে সহজেই জাপানের মূল ভূখণ্ডে চলে যেতে পারত। তবুও তারা একটি ঘনিষ্ঠ সম্প্রদায় গড়ে তুলেছে, যারা নিজেদের আগ্নেয়গিরির বাড়িকে উদযাপন করে। এখানে কোনো ট্রাফিক লাইট নেই ভিড়, আর প্রায় নেই কোনো অপরাধ। কেবল কিছু মুষ্টিমেয় মানুষ যারা একে অপরকে নাম ধরে চেনে। তারা পাহাড়ের মেজাজ বুঝতে শিখেছে, তার ছন্দের সঙ্গে তাল মিলিয়ে জীবন চালাতে শিখেছে এবং ধ্বংসের একেবারে কিনারায় দাঁড়িয়েও টিকে থাকার উপায় খুঁজে নিয়েছে। তারা জীবনের মধ্যেও সৌন্দর্য খুঁজে নিতে শিখেছে। পরিষ্কার রাতে চারপাশে শত শত কিলোমিটার পর্যন্ত শহরের আলো না থাকায় আকাশ ভরে ওঠে অসংখ্য তারায়, যা নিচের অস্থির ভূমির সঙ্গে এক অসাধারণ বৈপরীত্য তৈরি করে। দক্ষিণ অস্ট্রেলিয়ার কঠিন অভ্যন্তরীণ অঞ্চলে অবস্থিত কুবার পেডি শহরটি বিশ্বের ওপাল রাজধানী হিসেবে পরিচিত। তবে একই সঙ্গে এটি এক অসম্ভব সমস্যার বুদ্ধিদীপ্ত সমাধানের জন্যও বিখ্যাত। গ্রীষ্মকালে তাপমাত্রা নিয়মিতভাবে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, ফলে ভূমির উপরে জীবন প্রায় অসহনীয় হয়ে ওঠে। তাই তারা মাটির নিচে চলে যায় এবং শহরের একটি বড় অংশই আন্ডারগ্রাউন্ডে গড়ে উঠেছে। প্রায় অর্ধেক মানুষই এখানে ডাগআউটে বাস করে, যা সরাসরি পাথরের ভেতর খুঁড়ে তৈরি করা ভূগর্ভস্থ ঘর। এই আন্ডারগ্রাউন্ড বাড়িগুলো কোনো এয়ার কন্ডিশনিং ছাড়াই সারা বছর প্রায় 23 ডিগ্রি সেলসিয়াসের আদর্শ তাপমাত্রা বজায় রাখে। ভেতরে প্রবেশ করলেই বাইরে থাকা দম বন্ধ করা গরম মুহূর্তেই হারিয়ে যায় এবং তার জায়গায় আসে এক শীতল, শান্ত ও স্থির পরিবেশ। মোটা পাথরের দেয়াল এখানে প্রাকৃতিক ইনসুলেশনের মতো কাজ করে, ফলে ঠান্ডা রাখতে কোনো বিদ্যুৎ বিল লাগে না এবং গরমের সঙ্গে কোনো লড়াইও করতে হয় না। তারা যেন সমস্যার সঙ্গে যুদ্ধ না করে বরং নিজেকে সমস্যার বাইরে সরিয়ে নিয়ে একটি সম্পূর্ণ ভিন্ন সমাধান তৈরি করেছে। এটি শুধু একটি অভিযোজন নয়, বরং এই প্রশ্নেরও উত্তর যে একটি বাড়ি আসলে কেমন হওয়া উচিত। এটির একটি সম্পূর্ণ নতুন সংজ্ঞা তৈরি হয়েছে। এখানে অর্থনীতি মূলত ওপাল খনির ওপর নির্ভরশীল হলেও তারা তাদের অবসর সময়ের কাজকেও সম্ভাব্য লাভে পরিণত করেছে। একটি জনপ্রিয় স্থানীয় শখ হল নুডলিং, যার অর্থ হল খনন থেকে বের করা পাথরের স্তূপে খুঁজে দেখা লুকানো ওপাল পাওয়ার আশায়। মানুষ সপ্তাহান্তে এমন জায়গায় সময় কাটায় যেগুলো অন্যরা বর্জ্য বলে মনে করে, কিন্তু তাদের কাছে সেটাই সম্ভাবনার ভাণ্ডার। প্রতিটি স্তূপেই জীবন বদলে দেওয়ার মতো কোনো আবিষ্কারের সম্ভাবনা থাকে। সাধারণ পাথরের ভেতরে লুকিয়ে থাকা রঙের এক ঝলকে এখানে আসল উত্তেজনা তৈরি করে, কারণ রোমাঞ্চ শুধু খুঁজে পাওয়ার মধ্যে নয়, বরং এই বিশ্বাসে যে কোনো সাধারণ মুহূর্তই হঠাৎ করে ভাগ্য বদলে দিতে পারে। প্রতিটি মুহূর্তেই কেউ হঠাৎ করে ধনী হয়ে যেতে পারে। এখানে পানির অভাব রয়েছে এবং ঘাস প্রায় নেই বললেই চলে, তাই তারা তাদের বিনোদনকেও সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। পুরোপুরি বালি ও তেলযুক্ত মাটি দিয়ে তৈরি 18 হোলের একটি গল্ফ কোর্স এখানে রয়েছে। খেলোয়াড়রা টি অফ করার জন্য সঙ্গে করে ছোট একটি কৃত্রিম ঘাসের টুকরো নিয়ে যায় এবং প্রায়ই প্রচণ্ড গরম এড়াতে তারা রাতে জলজলে গল্ফ কল ব্যবহার করে খেলে। বিশাল মরুভূমির আকাশের নিচে খেলাটি প্রায় নীরবতায় অনুষ্ঠিত হয়, যেখানে তারার আলো ও অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে যাওয়া বলের নিয়ন রেখা পুরো দৃশ্যকে আলোকিত করে তোলে। তারা এমন এক জায়গায় সাধারণ জীবনের ধারণাকেই সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলেছে, যেখানে প্রকৃতির সীমাবদ্ধতাই তাদের সৃজনশীলতার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। তারা এমন এক জীবন তৈরি করেছে যেখানে সাধারণ শব্দটির কোনো অস্তিত্বই নেই। পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলো দেখার পর এবার চলুন যাই একেবারে বিপরীত এক জগতে, সবচেয়ে ভেজা স্থানে। উত্তর পূর্ব ভারতের মসেনরামকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেখানে বছরে গড়ে 11,684 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। বোঝার জন্য বলা যায়, অধিকাংশ স্থানে বছরে 1000 মিলিমিটার বৃষ্টি অনেক বেশি হিসেবে ধরা হয়, অথচ এখানে তার প্রায় 10 গুণেরও বেশি বৃষ্টি নেমে আসে। বর্ষাকালের চূড়ান্ত সময়ে বৃষ্টি যেন পড়ে না, বরং আকাশ থেকে একটানা ঝরতেই থাকে, যা পুরো পরিবেশকে সম্পূর্ণভাবে ভিজিয়ে রাখে। বরং বৃষ্টি এখানে অবিরাম চাদরের মতো আছড়ে পড়ে, ফলে রাস্তা মুহূর্তেই নদীতে পরিণত হয় এবং পুরো দৃশ্যপট এক ধোঁয়াটে গতিশীলতার ঘূর্ণিতে বদলে যায়। আকাশ প্রায় ঘন ধূসর মেঘে ঢেকে যায়, যেন সূর্যকে বহু মাসের জন্য মুছে ফেলা হয়েছে। এই বর্ষার ঝড়ো বাতাসে ছাতা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে, তাই এখানকার মানুষ কনুক নামের এক ঐতিহ্যবাহী বর্ষা ঢাল ব্যবহার করে, যা বাঁশ ও কলাপাতা দিয়ে তৈরি কচ্ছপের খোলের মতো
আকারের এক বিশেষ সুরক্ষা ব্যবস্থা। এটি মাথার ওপর স্থির থাকে এবং পিঠ ঢেকে রাখে, ফলে টানা মুষলধারে বৃষ্টির মাঝেও তারা মাঠে কাজ চালিয়ে যেতে পারে। কাজ করার জন্য তাদের হাত তখনও খালি থাকে। কিন্তু তাদের সবচেয়ে অবিশ্বাস্য অভিযোজন দেখা যায় স্থাপত্যে, কারণ এই আর্দ্র পরিবেশে কাঠের সেতু দ্রুত পচে যায়। তাই খাসি জনগণ তৈরি করেছে জীবন্ত মূলের সেতু। তারা সুপারি গাছের ফাঁপা কাণ্ড ব্যবহার করে রাবার গাছের আকাশীয় শিকড়গুলোকে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিচালিত করে। একটি সেতু হাঁটার উপযোগী শক্তি হয়ে উঠতে 15 থেকে 30 বছর সময় লাগে, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে। এটি কোনো তৈরি করা কাঠামো নয়, বরং একটি বিকশিত অবকাঠামো। তারা তাদের ছাদের ওপর ঘন সবুজ গাছপালা রাখে, যা এই আর্দ্র পরিবেশে বাড়িগুলোকে আরও স্থিতিশীল ও টেকসই করে তোলে। ঘাস এখানে ইনসুলেশনের জন্য নয়, বরং বর্ষার প্রচণ্ড ও কান ফাটানো শব্দ থেকে ঘরকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। কল্পনা করুন, বৃষ্টি এতটাই তীব্র ও অবিরাম যে ঘরের ভেতরে কথা বলার জন্য বিশেষ নির্মাণ কৌশলের প্রয়োজন হয়। ঘরের ভিতরে পৃথিবী শান্ত মনে হয়, কিন্তু কখনোই সম্পূর্ণ নীরব নয়। বর্ষার অবিরাম গর্জন সবসময় ব্যাকগ্রাউন্ডে থেকে যায়, যেন কোনো থেমে না থাকা হৃৎস্পন্দনের মতো। আর শেষ পর্যন্ত আমরা পৌঁছে যাই ক্যালিফোর্নিয়ার ফার্নেস ক্রিকে, যা ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে অবস্থিত, এবং এটি পৃথিবীর অন্যতম চরম ও উষ্ণতম পরিবেশগুলোর একটি হিসেবে পরিচিত। এখানে সর্বোচ্চ নথিভুক্ত বায়ু তাপমাত্রার রেকর্ড ছিল 1913 সালে 57 ডিগ্রি সেলসিয়াস। এই উপত্যকার তলদেশ সম্পূর্ণভাবে সূর্যের সামনে উন্মুক্ত, এবং চারপাশের উঁচু পাহাড়গুলো তাপকে অত্যন্ত কার্যকরভাবে আটকে রাখে, ফলে এখানে তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছে যায়। এই অঞ্চলে জীবন পুরোপুরি সূর্যের নির্ধারিত এক কঠোর সময়সূচি অনুযায়ী চলে। ঘরের কাজ, বাইরের কাজ এবং জরুরি কাজ সবই ভোরের মধ্যেই শেষ করতে হয়। সকাল 10টার মধ্যে মানুষ ঘরের ভেতরে চলে যায় এবং সূর্যাস্ত না হওয়া পর্যন্ত আর বাইরে বের হয় না, কারণ এখানে গরম শুধু অস্বস্তিকর নয়, বরং প্রাণঘাতী। দুপুরের সময় অল্পক্ষণ বাইরে থাকাও শরীরকে প্রচণ্ডভাবে দুর্বল করে দিতে পারে। এটি মাত্র কয়েক মিনিটেই হিটস্ট্রোকের কারণ হতে পারে। চরম গরমের সময় মরুভূমির নীরবতা ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রায় কোনো প্রাণীর নড়াচড়া দেখা যায় না, এমনকি বাতাসও যেন থেমে গেছে বলে মনে হয়। এই অঞ্চলে ফার্নেস ক্রিকে অবস্থিত ন্যাশনাল পার্কের কর্মী এবং টিম্বিসা শোষণী জনগোষ্ঠীর একটি ছোট অংশ সারা বছর বসবাস করে, যারা আধুনিক এয়ার কন্ডিশনিং এবং কঠোর গরমের নিয়ম মেনে টিকে থাকে। টিম্বিসা শোষণদের জন্য এই ভূমি শুধু বাসযোগ্য নয়, বরং তাদের পৈতৃক ভূমি, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা শিখেছে কিভাবে এই নির্মম পরিবেশে ছায়া, পানি ও আশ্রয় সঠিক ব্যবহার করে বেঁচে থাকতে হয়। কিন্তু পর্যটকেরা প্রায়ই এখানে নিজেদের জীবন হারায়, কারণ তারা বুঝতেই পারে না যে তাদের ঘাম মুহূর্তের মধ্যেই বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। তারা ঘাম অনুভবও করতে পারে না, ফলে শরীরে পানি শূন্যতা হচ্ছে সেটাও টের পায় না। আর্দ্রতা ত্বক ছাড়ার সঙ্গে সঙ্গেই হারিয়ে যায়, যার ফলে এক বিপজ্জনক ভ্রান্ত ধারণা তৈরি হয় যে শরীর থেকে পানি বের হচ্ছে না, অথচ বাস্তবে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ছে। স্থানীয়রা প্রতিদিন বহু লিটার পানি পান করে এবং ঢিলে ঢালা হালকা ইউভি সুরক্ষিত পোশাক দিয়ে শরীরের প্রতিটি অংশ ঢেকে রাখে। এই চরম পরিবেশে টিকে থাকতে গেলে এই সতর্কতাগুলোই জীবন ও মৃত্যুর পার্থক্য তৈরি করে। অসম্ভব বলে মনে হওয়া এসব স্থানের অনুসন্ধানের পর একটি স্পষ্ট প্যাটার্ন সামনে আসে, যা মানব প্রকৃতি সম্পর্কে আমাদের বহু ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে। এগুলো এমন মানুষদের গল্প নয় যারা পরিস্থিতির মধ্যে আটকে আছে বা বাইরে যাওয়ার সামর্থ্য নেই, বরং এমন সম্প্রদায়ের গল্প যারা সচেতনভাবে এই স্থানগুলোতে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং এমন পরিবেশে নিজেদের মানিয়ে বিকশিত হয়েছে, যা আমাদের অধিকাংশ মানুষকে ধ্বংস করে দিতে পারে। ইয়ানুমামি জনগণ চাইলে শহরে বসবাস করতে পারত, আফার জনগণ চাইলে লবণের বাণিজ্য ছেড়ে দিতে পারত, অগাশিমায়ের বাসিন্দারা চাইলে জাপানের মূল ভূখণ্ডে চলে যেতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা এই জায়গাগুলোকে শুধু বসবাসের স্থান নয়, বরং নিজেদের পরিচয় ও জীবনধারার অংশ হিসেবে বেছে নিয়েছে। চরম পরিবেশে তারা এমন কিছু খুঁজে পেয়েছে যা আরামদায়ক জীবন কখনোই দিতে পারে না: উদ্দেশ্য, সম্প্রদায় এবং এমন এক স্থানের সঙ্গে গভীর সংযোগ যা শুধু বেঁচে থাকার চেয়েও অনেক বেশি। প্রতিটি সম্প্রদায় শুধু টিকে থাকার কৌশলই তৈরি করেনি, বরং সমৃদ্ধ সংস্কৃতি, জটিল সামাজিক ব্যবস্থা এবং তাদের কঠিন পরিবেশের সঙ্গে এক ধরনের আধ্যাত্মিক সম্পর্কও গড়ে তুলেছে। তারা পৃথিবীর সবচেয়ে প্রতিকূল স্থানগুলোকে নিজেদের ঘরে রূপান্তর করেছে। এভাবেই তারা প্রমাণ করেছে যে মানুষের অভিযোজন ক্ষমতা শুধু কষ্ট সহ্য করার বিষয় নয়, বরং সবচেয়ে অসম্ভব জায়গাতেও অর্থ, সৌন্দর্য এবং আত্মীয়তার অনুভূতি খুঁজে পাওয়ার ক্ষমতা। এটা আমাদের নিজের সীমাবদ্ধতা সম্পর্কে কি বলে? আমাদের অভিযোজন ক্ষমতা ও স্থিতিস্থাপকতার শক্তি সম্পর্কে কি ইঙ্গিত দেয়? এই সম্প্রদায়গুলো আমাদের মনে করিয়ে দেয় যে আরামই মানুষের সবচেয়ে বড় মূল্য নয়। আসল মূল্য হল সংযোগ, উদ্দেশ্য এবং অর্থবহ কিছু তৈরি করার ইচ্ছা, পরিস্থিতি যতই আমাদের বিপক্ষে থাকুক না কেন।
এই চরম পরিবেশে বসবাসকারী জনগোষ্ঠীগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? আপনি কি কখনো কঠিন পরিস্থিতিতে এমন কোনো শক্তি খুঁজে পেয়েছেন যা আপনাকেও অবাক করেছে? নিচে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। আমরা সবসময় আপনার কথা শোনার অপেক্ষায় থাকি। সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল চাপতে ভুলবেন না, যাতে আমরা আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা করতে পারি। আজ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন। আপনার সমর্থন আমাদের জন্য সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।